আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, শুভ সন্ধ্যা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন সকলকে ভালো রেখেছে। আজকে একটা দারুণ দিন। আজকে জুম্মার দিন অতিবাহিত করলাম, এই বছরের দ্বিতীয় সপ্তাহে জুম্মা। মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, জুম্মার নামাজ আদায়ের তৌফিক দান করেছেন, আমিন। আজকে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন তাদের নিকট একটা দাবি উপস্থাপন করার জন্য ফেসবুক লাইভে এসেছি। অনেকের সাথে আমার অ্যাড আছে, আবার অনেকের সাথে নেই। তো যাই হোক, ঢাকার ৯ আসনের সকলের সাথেই আমার ফেসবুকে অ্যাড আছে, এই জন্য এই সুযোগটা নেওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে আমার। আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, আপনারা দেখেন আজকে স্বাধীনতার প্রায় ৫৫ বছরে পা রাখলো। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতিবিদরা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো যে কেউ কোনোদিন কখনো কোনো নদী নালা, খাল, বিল, ঝিল, হাওর এই সকল বিষয়ে এবং সর্বোপরি পরিবেশ রক্ষার বিষয়ে কেউ নির্বাচনী ম্যান্ডেট দিয়ে আসেনি যে আমি আসলে আমি এই কাজগুলো করব। যার ফলশ্রুতিতে ঢাকার ৯ আসনকে আমি বিশেষ করে বলবো, যেহেতু এই আসনে আমার বসবাস, ঢাকার ৯ আসনে নড়াই নদী তো ছোট হয়ে গেছে। নড়াই নদী, বালু নদী, খিলগাঁও, বাসাবো খাল, ঝিল যা আছে, এগুলা কোনো প্রকার সুরক্ষার জন্য কোনো সরকারি উদ্যোগকে আমার নজরে পড়ে নাই। তাই আজকে বাধ্য হয়ে এই সুযোগটা গ্রহণ করলাম যে আগামীতে যারা সংসদ নির্বাচনে বর্তমানে প্রার্থী হয়েছেন এবং আগামীতে যাদের নির্বাচন ইশতেহার রয়েছে, সে নির্বাচন ইশতেহারটা অবশ্যই পরিবেশ বান্ধব হতে হবে। এবং অনুরোধ রইল আমার যে নদী নালা, খাল, বিল, ঝিল, জলাশয় এগুলো নিয়ে যারা কাজ করবে না, পরিবেশ বান্ধব যারা ম্যান্ডেট দিবে না, অঙ্গীকার করবে না, আমরা চেষ্টা করব যে তাদেরকে পরিহার করার জন্য। কারণ এইটা সুন্দর পরিবেশ, আমরা এত কষ্ট করি, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তো আমরা ভোট দেই। ভোট দেওয়ার পর কি করে ওনারা ওনাদের সেই সংসদ নিয়ে ব্যস্ত থাকেন। তারপর হঠাৎ করে ৫ বছর চলে আসে, আবার সে একই অবস্থা। ইন দি মিন টাইম একটা শ্রেণী আছেন যারা নদী নালা, খাল, বিল এগুলা ভরে ফেলে, সরকারি খাস জায়গা ভরে ফেলে এবং একটা প্রভাব বিস্তার করে। ফলে কি হয়, গুটি কতিপয় মানুষের জন্য লং রানে আমরা যারা বসবাস করছি এই অঞ্চলে আমরা সাফারার হচ্ছি। এবং শুধু আমরা না, সারা ঢাকা শহরের মানুষ এতে সাফারার হচ্ছে। একটাই কারণ পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ওই সকল নদ নদীকে একটা ডাস্টবিনে পরিণত করেছে এবং এমন একটা অবস্থা যে মানুষের মধ্যে কোনো সচেতনতা, কোনো প্রোগ্রাম নেই এবং কেউ সচেতন হওয়ার চেষ্টা করে না। যেখানে যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্ট মেম্বার করলো তারাই তো সচেতন না, হয় নাই, তাহলে জনগণ কিভাবে হবে? তাই আমি এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৯ আসনের সকল প্রার্থীকে বলবো, এবং আপনাদের যারা কলিগরা আছেন বিভিন্ন আসনে দাঁড়িয়েছেন, ৩০০ আসনে, আপনারা মেসেজটা পৌঁছে দিবেন যে দয়া করে এবার নির্বাচনের অঙ্গীকারটা যাতে
অবশ্যই পরিবেশ বান্ধব হয়। পরিবেশ বান্ধব হলে পরিবেশ ভালো থাকবে, আপনারও এলাকায় বসবাস, আপনিও সুস্থ থাকবেন এবং স্বাস্থ্য ভালো থাকবে। আমরা সকলেই সুন্দরভাবে আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখব। ইন দি মিন টাইম আমি ধন্যবাদ জানাই যে ঢাকার ৯ আসনের আমাদের বন্ধুবর এবং এলাকার দীর্ঘদিন জন্মলগ্ন থেকে বসবাস করে আসছে যারা যারা প্রার্থী হয়েছেন, তার মধ্যে হাবিবুর রশিদ হাবিব, খিলগাঁও বাসাবো খাল, জিয়ানি খাল, আমি দেখেছি যে পরিচ্ছন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং তাদের নেতৃত্বে হয়েছে। এবং কিছু কিছু রাজনীতিবিদ এই 2026 সালে এসে আসলে বর্তমান সময় উপযোগী মানুষের ফ্লেভারটা তারা পাচ্ছে, তারা বুঝতে পারছে যে জনগণ কি চায়। ফলে 1 নম্বর ওয়ার্ডে আমি দেখেছি 1 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সেটা উদ্যোগ নিয়েছেন, হাবিবুর রশিদ হাবিব তার সারথি হিসেবে ছিলেন এবং পরবর্তীতে জিয়ানি খালও তারা পরিষ্কার করেছেন। এটা আমাদের দেশের জন্য একটা গুড সাইন, রাজনীতিবিদদের জন্য একটা গুড সাইন। আমি হাবিবুর রশিদ হাবিব এবং আমার বন্ধুবর হুমায়ুন কবির কে আমি ধন্যবাদ জানাই। আর এই ধরনের একটা সুন্দর উদ্যোগ নিয়ে মানে আমরা বলার আগেই তারা কাজটা শুরু করেছে। তো যাই হোক, কিন্তু জনগণ চায় নির্বাচনের ম্যান্ডেট এটাই হোক। হ্যাঁ, তো নির্বাচনের ম্যান্ডেট যদি এটা হয় তাহলে আমার মনে হয় যে মানুষের একটা নিঃশ্বাস ফেলানোর একটা জায়গা হবে যে না, আমরা একটা কমিটমেন্ট পেয়েছি। আর আমরা যারা ক্ষুদ্র পরিসরে পরিবেশ নিয়ে কাজ করি, যেমন আমি আগামীর বাংলাদেশ নিয়ে কাজ করি, আগামীর বাংলাদেশের মধ্যে আমরা নদী নালা খাল বিল ঝিল নিয়ে কাজ করি। আমরা ঢাকা শহরে তো 5টি নদী রয়েছে, বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, তুরাগ এবং ধলেশ্বরী নদী। তার মধ্যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এখানে আরেকটা নদী রয়েছে হলো নড়াই নদী। তো আমি অত্যন্ত ভাগ্যবান যে নড়াই এবং বালু নদীর পাড়েই আমাদের বসবাস, মানে খিলগাঁও থানার অধীনে নড়াই এবং বালু নদী। তো এই সকল নদীগুলোতে কি হচ্ছে, ইচ্ছে অনুযায়ী বর্জ্য পড়ছে সেখানে। নদী কিন্তু কথা বলে, নদী জীবন্ত। আমি কিন্তু নদীর কথা শুনতে পাই। আমি কিন্তু এই এলাকা দিয়ে বড় হয়েছি, এই নড়াই নদী এবং বালু নদীতে একসময় সাঁতার কেটেছি। এই এলাকাতে আমি বড় হয়েছি। অত্যন্ত পরিচ্ছন্ন ছিল পানি, আমরা খাওয়ার উপযোগ্য ছিল। যখন আমি নদী নালা খাল বিল ঝিল নিয়ে কাজ করা শুরু করলাম, নড়াই নদী এবং বালু নদীতে গেলাম, যেতে যেতে হঠাৎ করে একদিন রাত্রে মনে হয় যে নদী আমাকে প্রশ্ন করতেছে যে ভাই, আমি কেমন আছেন, আমার কি অপরাধ, আপনারা আমাকে এই অবস্থায় কেন ফেলে গেছেন, আপনাদের এখানেই গোসল করেছেন, এখন কি গোসল করতে পারবেন, দয়া করে একটু নামুন, কিংবা এখানকার পানি একটু খান, খেয়ে দেখেন আমাদের কি অবস্থা করেছে। তো তারপর থেকে আমি একটা অঙ্গীকার করেছি যে নড়াই নদী, বালু নদী এবং প্রত্যেকটা খাল বিল ঝিল এটাকে পরিচ্ছন্ন প্রোগ্রাম আমরা করব এবং আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এটা উপস্থাপন করব যে এটাকে সঠিকভাবে রাখার জন্য। তো যাই হোক, আমরা আগের পরিবেশে যদি ফিরিয়ে আনতে চাই তাহলে এখনই সময়, এখনো অনেক সময় আছে। আমরা নদীগুলা উদ্ধার করব এবং বেদখলকৃত জায়গা আমরা দখলমুক্ত করব। পাশাপাশি এখানে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনকে আমি বলবো, আপনাদের অধীনেই কিন্তু এখন 75 নম্বর ওয়ার্ড পড়ে গেছে, ওই পাশে পড়ে গেছে ফকিরখালী। সেখানকার মানুষের পাইপগুলো এখনো তো বর্জ্যগুলা নদীতেই পড়ে। আমার কাছে ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, আমি নিজে শতবার গিয়েছি। তাহলে কি হলো, তারা তো আপনাদেরকে ট্যাক্স দিচ্ছে, বেনিফিটটা কি? আপনারা বর্জ্য ফেলার জন্য একটা টেন্ডার দিয়েছেন, মানুষের বাসা যে ময়লাগুলো আছে সেগুলো যাতে নিয়ে যায়। একবার কি লাইভ এসে দেখে গেছেন যেখানকে আসলে এখানকার মানুষের কি অবস্থা? এই নদীতে যে তারা ময়লাগুলা ফেলছে এই পাইপগুলা দিয়ে, এসওআরএস এর পাইপগুলা, আপনারা ওখানে লাইন নিয়েছেন কিনা জানি না, একটা ডিক্লারেশন দেন যে আমরা এখনো লাইন নিতে পারিনি, নতুন ওয়ার্ড হয়েছে, ইট উইল টেক টাইম, উইথিন এ ইয়ার এটা আমরা করে ফেলবো। তারপরেও তো আমরা স্বস্তি পাই, শান্তি পাই। অন্তত নদীকে যে বুঝাতে পারি যে এতদিন কষ্ট করছো, অন্তত 1 বছর কষ্ট করো, তোমার গায়ে আর ময়লা পড়বে না।
আর বর্তমান যারা আসছেন তারা তো অত্যন্ত সুপার ট্যালেন্টেড। আমরা যাকে পরিবেশ উপদেশ হিসাবে পেয়েছি, আপার তো গল্প করতে গেলে আমার মনে হয় যে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে যে আপার ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড বলার জন্য। যাই হোক, আপা খিলগাঁও এলাকায় আপা ঢাকা শহরে বসবাস করেন এবং আপা তো বেলার কর্ণধার। আপাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছি এবং দেখব। হ্যাঁ, কিন্তু যে গুলশান লেকটা আছে সেই লেকের দিকে তাকালে না আপা, আপনার আসলে আমার নিজেরই খুব কষ্ট লাগে। যখন আমি গুলশান লেকের দিকে তাকাই তখন আমার কাছে খুব কষ্ট লাগে যে আপার বসবাস কি গুলশান লেকের আশেপাশে, কিংবা ওটা কি দেখেন না, ওটা তো ডিপ্লোমেটিক জোন। তারপরে নড়াই নদী, বালো নদী, আপনাকে নিয়ে আমরা জিয়ানি খাল পরিষ্কার করলাম। আপনি বললেন যে এখানে ওয়াকওয়ে হবে, আলহামদুলিল্লাহ, এবং আপনার কথা অনুযায়ী কাজ করছেন। কিন্তু ঢাকা শহরের প্রাণকেন্দ্রে কিন্তু বুঝতে হবে নড়াই নদী, বালো নদী, বুড়িগঙ্গা, আমরা তো বলি বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত, মানে কথাগুলো জানি কেমন হয়ে যাচ্ছে আর কি, বুঝতে পারছেন? এ সবকিছু মিলে আপা, আমি জানি আপনি কাজ করছেন, কিন্তু আমরা ঢাকা শহরকে, যে শহর মানুষকে প্রতিদিন স্বপ্ন দেখায়, যে শহর মানুষকে প্রতিদিন আশার আলো দেখায়, যে শহরে মানুষ আসার জন্য গ্রাম থেকে প্রস্তুতি নেয়, সে শহরকে কেন আজকে ময়লা শহরে পরিণত হচ্ছে? সে শহরকে কেন আপনি যত্ন নিচ্ছেন না? আপনাদের সর্বপ্রথম উচিত হলো ঢাকা শহরকে একটা সুন্দর পরিবেশ নিয়ে আসা। হ্যাঁ, এখানে মানুষ আসে চাকরির স্বপ্ন দেখে, পড়াশোনার স্বপ্ন দেখে, বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে, কাজের স্বপ্ন দেখে, মানে স্বপ্নের শেষ নেই আমাদের ঢাকা শহরে। আজকেও দেখেন কতজন ঢাকা শহরে আসছে নতুন চাকরির খোঁজে। এই শহরটাকে কেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং অত্যন্ত সুনামধন্য উপদেষ্টা থাকা অবস্থায় এগুলা কেন হচ্ছে আপা, এটা আমার জানা নেই। যাই হোক, আপনাদের নিকট অনুরোধ রইল এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ রইল যে অতি দ্রুত এবং সংক্ষিপ্ত সময়ে এটা উদ্যোগ নেবেন। এবং আমার যে বন্ধুরা, আমার বোনরা, আমার যে ভাইরা ঢাকা 9 আসনে নির্বাচনে আপনারা প্রার্থী হয়েছেন, আপনাদের নিকট অনুরোধ রইল আপনাদের নির্বাচনের অঙ্গীকার হোক একটাই, দূষণমুক্ত পরিবেশ চাই। আজকে শুধু দূষণমুক্ত পরিবেশ নিয়ে কথা বললাম, আপনাদের কাছে আমাদের আরো অঙ্গীকার আছে, সেটা নিয়ে না হয় পরে কথা বলবো। আপনি দেখেন এই এলাকায় যারা বড় হয়েছেন তারা একটু দেখেন যে খিলগাঁও থানা এলাকায় যে নড়াই নদী এবং বালো নদী, তার আশপাশে কিন্তু একসময় গবাদি পশু থেকে শুরু করে বিভিন্ন খামারিরা খামার করত। এখন কিন্তু আর সে খামার দেখা যায় না। সে খামার কোথায় গেল? একবার কি আপনাদের মনে প্রশ্ন জাগে? যদি জাগে তাহলে আপনারা এটা অঙ্গীকার করবেন যে না, আমি নিজে গিয়ে দেখেছি সেখানে খামারিরা এখন আর খামার করতে পারছে না। একটা দামি 4-5 লাখ টাকা দামি গরু এই বালো নদী, নড়াই নদীর পানি খেয়ে মারা গেছে। তারপরে একজন মহিলা কনসেপ্ট করলে, আমাদের বোনরা কনসেপ্ট করলে দেখা যায় যে মেডিকেলে যেতে যেতেই এই নৌকাতে একটা ঘটনা ঘটে যায় আর কি। আর পরিবেশ তো জানেনি, সেখানে পানি খাওয়ার কোনো প্রকার উপযোগ্য না, চতুর্দিকে দুর্গন্ধ। কেন? তারা কি অন্যায় করেছে? তারা ঢাকা শহরের মানুষ না? এই জন্য এখন তো আর কারোর প্রতি রাক্ষোভ নেই, এখন কেউই নেই। শুধু আমাদের সৈয়দ রিদানা হাসান, আলজনা হাসান আপা আছেন, হি ইজ ডুইং ভেরি নাইস, শি ইজ ডুইং ভেরি নাইস জব। কিন্তু আমি তার কাজে যেমন অ্যাপ্রিসিয়েট করি, পাশাপাশি আমি একটু বলবো যে আপা, আপনি ঢাকা শহরের দিকে একটু নজর দেন। আর আপনারা যারা আছেন, বাকি যারা প্রার্থী হয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই যদি দেশকে ভালোবাসেন, দেশের মাটিকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, আর যদি বলেন নদীমাতৃক দেশ বাংলাদেশ, তাহলে আপনারা অবশ্যই এই লাল সবুজ পতাকা নিয়ে যদি স্বপ্ন দেখে থাকেন, আপনারা অবশ্যই আগামী নির্বাচনে আপনারা একটি পরিবার বান্ধব অঙ্গীকার হতে হবে। নদী, নালা, খাল, বিল, ঝিল এগুলাকে আপনারা সবসময় দূষণমুক্ত রাখবেন। এই অঙ্গীকার নিয়ে আপনারা আগামী নির্বাচনে আপনারা ইস্তেহারে থাকতে হবে। এটা আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে আমি আগামী বাংলাদেশের কর্ণধার আলমগীর পারভেজ আপনাদের নিকট উপস্থাপন করলাম। আমি ইতিমধ্যে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন যারা আছেন পরিবেশবিদ, আমার বন্ধুবর ফজলে রাব্বি, সে প্রেস ক্লাবে একটা করেছিল, মানববন্ধন করেছিল। আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আমাদের, আমরা এমন একটা দেশে বসবাস করি যে আমরা না রিনাউন্ড ব্যক্তির, মাথা ঝাঁকানো ব্যক্তি ছাড়া এবং কিছু দালাল ছাড়া আমরা কাউকে হাইলাইট করতে চাই না।
অথচ এই ফজলে রাব্বি যে কাজটি করেছে প্রেস ক্লাবে, সেটা এত বেশি প্রশংসনীয় যেটা আমি বলে শেষ করতে পারবো না। এই উদ্যোগকে সমগ্র মিডিয়াতে, সমগ্র পত্র পত্রিকায়, সমগ্র ফেসবুকে এটাকে ফলো করে দেওয়ার উচিত ছিল বলে আমি মনে করি। এবং আমি খুব খুবই গর্ববোধ করি যে এই ধরনের আমি একটা এমন একজন বন্ধুবর পেয়েছি যে পরিবেশ নিয়ে কাজ করে এবং মন উজাড় করে কাজ করে। আর ইন দি মিন টাইম নোংর বাংলাদেশের পতাকা তলে আমি কাজ করেছি। আমরা জিরানি খাল পরিচ্ছন্ন প্রোগ্রাম করেছি, সেখানে 2 জন উপদেষ্টা এসেছিলেন, কমিটমেন্ট দিয়েছেন, কমিটমেন্ট রেখেছেন। তো এই ঢাকা 9 আসনে যারা বসবাস করেন, যারা প্রার্থী হয়েছেন, তারা কিন্তু জানেন বিষয়টা। তাহলে কি করতে হবে? সেখানে কিন্তু আমরা কিন্তু সকলে যারা ভলেন্টিয়ার আমরা গেছি এখানে, আর দুনিয়ার মানুষ সেখানে, আমাদের দেশের মানুষের একটা চমৎকার গুণ আছে। আপনি যদি একটা ভালো কাজ করেন, তাদেরকে যদি ডাকেন, যদি বুঝাতে পারেন, সবাই কিন্তু আসবে। চমৎকার একটা গুণ আমাদের দেশের মানুষের। আর ঢাকার 9 আসন নিয়ে আমি গর্ববোধ করি এই কারণে, এখানে জনবহুল এলাকা এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ এই ঢাকার 9 আসনে, ঢাকা শহরে যেমন বসবাস করে এবং ঢাকার 9 আসনে সবচেয়ে বেশি বসবাস করে। ফলে আমরা প্রতিটা ডিস্ট্রিক্টের মানুষ সম্পর্কে একটা ফ্লেভার আমরা বুঝতে পারি এবং আমরা তাদের কালচারটাও বুঝতে পারি। এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ঢাকার 9 আসনে আমার জন্ম হয়েছে। এখানকার আকাশ বাতাসে আমি বড় হয়েছি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজকর্ম করে থাকি সময়ের প্রয়োজনে, কিন্তু আজকে এমন একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে আমার কথা হলো যে এখন মানববন্ধন হবে কেন? আপনারা যারা ক্যান্ডিডেট হয়েছেন, আমি তো ফেসবুকে এ পর্যন্ত দেখলাম না, এক্সেপ্ট হাবিবুর রশিদ হাবিব ব্যতীত ও তো কাজই করছে। হি ইজ ডুইং ভেরি পজিটিভ ওয়ে এবং ভেরি গুড জব, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই যে খাল বিল নদী নালা পরিবেশ নিয়ে সে কাজ অলরেডি শুরু করেছে এবং তার ম্যান্ডেটে থাকবে, সেটা আমরা জানি। কিন্তু বাকি যারা আছেন, আমরা আশা করি আপনারাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কেউ কারো থেকে কম না। আমরা আশা করি যে আপনারাও এই জনগণের দুঃখটা বুঝবেন। আর আসলে না, জনগণের দুঃখটা তারাই বুঝে যারা এই অঞ্চলেই বড় হয়েছে, এই এলাকার আকাশ বাতাসে বড় হয়েছে, তারাই জনগণের দুঃখ বুঝে। আনফরচুনেটলি আমরা এমন কিছু পার্সনকে পেয়েছি, বিশেষ করে 90-এর পরে এমন কিছু পার্সনকে পেয়েছি যারা এলাকা তো টাচে কখনো ছিলই না। আর এই দুঃখগুলো বোঝার আসলে হয়তো আমরা বুঝাতে পারিনি, আমরা ব্যর্থ। যাই হোক, এখন আমি আশা করি যে আমি আগামীতে কিন্তু অনেক স্বপ্ন দেখি, আগামীর বাংলাদেশ নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। বিশেষ করে আমাদের ঢাকার 9 আসন নিয়ে আমি খুব বেশি দেখি, এই কারণে যে 9 আসনে সকলেই ইয়াং এবং এনার্জেটিক, কারো এক্সপিরিয়েন্স বেশি, কারো এক্সপিরিয়েন্স কম। তো এখানে যারা খেটে খাওয়া মানুষের দুঃখ কষ্ট বুঝে বড় হয়েছে এবং এই অঞ্চলের নড়াই নদী, বারো নদী, খিলগা বাসাবুর খাল থেকে শুরু করে এই মাদার টেক, তারপরে হলো দেবদুলাই খাল, এই যেগুলা যারা এগুলা খুব বেশি ছোটকাল থেকে দেখে বড় হয়েছে, তারাই কিন্তু এগুলোর জন্য কাজ করবে, সেটা আমি জানি। কারণ আমরা আসলে বয়সোদ্ধ মানুষকে পেয়েছি, তো তারা আসলে আমাদের ইয়াং জেনারেশনের যে ফ্লেভারটা, এটা তারা বুঝতে চায় নাই কিংবা চায় না, কিংবা হয়তো বা সময়ের অভাবে পারে নাই। আর আমরা এটা লক্ষ্য রাখবো যে আমরা আগামীতে কোনো ব্যবসায়ীকে আমরা ভোট দিব না, যিনি তার নিজের কাজে ব্যস্ত থাকবেন, দেশে বিদেশে ঘোরাঘুরি করবেন, এসে হঠাৎ করে 2-4 জন লোক দিয়ে মানুষের সেবা করবেন, আমরা এই কাজগুলো করব না। আমরা তাকেই ভোট দিব যে আমাদের আশপাশে, যে আমাদের সেবায় থাকবে। তো যাই হোক, রাজনীতি কথাটা আসলে রাজনীতি আমি করি না, তারপরে না কেন মনে অজান্তে চলে আসে, যেহেতু দেশে আমাদের সন্তানরাই দেখা গেছে যে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত হয়ে যায়, কিংবা আমাদের বড়রা সম্পৃক্ত হয়ে যায়, 4-8 বছর একই জিনিস দেখতে পাই, শুনতে পাই, জানতে পাই। তো যাই হোক, আমি আশা করি যে আগামীতে যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন, আমি সকলের নিকট আশা করব যে আপনারা নদ নদী, খাল বিল, ঝিল এবং হাওর থেকে শুরু করে পরিবেশের অঙ্গীকার নিয়ে এবং পরিবেশের অঙ্গীকার নিয়ে আপনারা নির্বাচনী ম্যান্ডেটও থাকতে হবে এবং এটা আপনারা অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা যদি কখনো আমরা পার্লামেন্ট মেম্বার হই, তাহলে আমরা কাজটা করব। আর যারা হতে পারবেন না, তাদেরও সে অঙ্গীকার থাকতে হবে।
আপনারা নির্বাচনে দাঁড়ানোর পরে এলাকার থেকে পরাজয় হওয়ার পরে কিংবা জয়তে হবে একজন, সবাই তো জয় হবে না, বাকিদের আর খবরই নেই। বাকিরা এলাকা থাকতে হবে, আমরা সাধারণ মানুষ তাদেরকে নিয়ে আসবো। কিন্তু নির্বাচন করে শরতের পাখির মতো এলাকা থেকে চলে যাবেন এই সুযোগ আর নাই। আমরা আপনাদেরকেও নিয়ে আসবো ইনশাল্লাহ। পজিটিভলি বললাম, কিন্তু এখানে জোর জলুম না, পজিটিভলি বললাম আমরা আপনাদেরকে নিয়ে আসবো। আপনারাও কাজ করতে হবে। আপনারা যদি অঙ্গীকার করেন তাহলে আপনারা যিনি জিতবেন তাকে আপনারা সহযোগিতা করতে হবে, আপনারাও কাজ করতে হবে। আপনাদের যে মেধা আছে, এখন ঢাকার 9 আসনের সর্বোচ্চ মেধাবীরা কিন্তু নির্বাচন করছে। আপনাদের যে মেধা আছে সেই মেধাকে কাজে লাগাবেন এবং একজন জয়ী হওয়ার পর বাকি যারা আছেন সকলেই সহযোগিতা করবেন, এটা আমি আশা করি। আর আগামীতে ঢাকার 9 আসন থেকেই নির্বাচনী অঙ্গীকারটা আমি আশা করি সকলের আগেই হবে। তারপরে সারা বাংলাদেশে যারা আমার ফেসবুক দেখছেন, ফেসবুক বন্ধুরা আছেন, যে যে এলাকায় আছেন, আপনারা এটা উপস্থাপন করবেন। আপনাদের যারা প্রার্থী হয়েছে অবশ্যই তারা যেন এটাকে ম্যান্ডেট হিসাবে নিয়ে আসে, তাহলে আমাদের পক্ষে সম্ভব আগামীর বাংলাদেশ এবং সুস্থ বাংলাদেশের সুস্থ পরিবেশে আমাদের সন্তানরা বড় হবে এবং তখন তারা দেশকে কিছু দিতে পারবে। অসুস্থ শরীরে কখনো দেশকে কিছু দেওয়া সম্ভব হয় না। হ্যাঁ, তো আমরা চাই যে আগামীর বাংলাদেশ হোক সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক শান্তির বাংলাদেশ। আগামীর বাংলাদেশে আমরা সকলেই হাতে হাত মিলিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব। যে বাংলাদেশের সেই লাল সবুজের পতাকার নিচে দাঁড়িয়ে আমরা দেশকে ভালোবেসে আমরা বলবো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।